থাই প্রধানমন্ত্রী চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান। উল্লেখ্য, আসন্ন সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তের সাথেও মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এক বৈঠকে আশ্বাস প্রদান করেন যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তার সংস্থা বাংলাদেশকে সমর্থন করবে। ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার তুর্ক রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ক্রিস্টফ হিউসেন মাননীয় প্রধান উপদেষ্টাকে ফেব্রুয়ারিতে মিউনিখে 14 থেকে 16 ফেব্রুয়ারিতে মিউনিখে অনুষ্ঠিতব্য বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। হার হাইনেস শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, চেয়ারপারসন দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটি ইউএই, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দুবাইতে 11 থেকে 13 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। মাননীয় প্রধান উপদেষ্টা জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলরি ওলফগ্যাং স্মিথ, সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্সের ফেডারেল কাউন্সিলর মিস্টার ইগনাজিও কাসিস এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মিস ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাদা আলাদা বৈঠক করেন। মিস লাগার্ডের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন। মিস লাগার্ড জানান যে তার প্রতিষ্ঠান অর্থ পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে সমর্থন করবে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠকে জুলাই বিপ্লব, জলবায়ু পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, নির্বাচন ও অন্যান্য বিষয়াবলী নিয়ে আলোচনা হয়। ফিফা সভাপতি মিস্টার জিয়ানি ইনফান্তিনো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জানান যে তিনি মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে আগ্রহী। তিনি দেশের নারী ফুটবলে অর্থায়নের আশাবাদ ব্যক্ত করেন। সৌদি মালিকানাধীন বন্দর কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির চেয়ারম্যান মিস্টার আমির আলী রেজা মাতারবাড়ি বন্দরে তার সংস্থার বিনিয়োগ করার এবং এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান শিপিং কেন্দ্রে পরিণত করতে আগ্রহ ব্যক্ত করেন। গণতন্ত্র এবং উদীয়মান অর্থনীতি হিসেবে বাংলাদেশের অগ্রগতি প্রদর্শনের জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত বাংলাদেশ কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে মাননীয় প্রধান উপদেষ্টা যোগদান করেন। এছাড়া তিনি মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সাথে আসিয়ান ইভেন স্ট্রঙ্গার টুগেদার শীর্ষক অধিবেশনে যোগদান করেন। ক্লাইমেট হাব ইন দাভোস, দ্য স্টেট অফ ক্লাইমেট অ্যান্ড নেচার ও WEF আয়োজিত অন্যান্য অধিবেশনে বা আয়োজনে বক্তব্য প্রদান, অংশগ্রহণ সহ প্রফেসর ক্লস সোয়াব, রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস, দ্য ইকোনমিস্ট, CNBC ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার গ্রহণ করে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ ও ব্যবসায়ী বা উদ্যোক্তাগণ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এদের মধ্যে রয়েছেন WTO DG, DP ওয়ার্ল্ডের CEO, মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেশনের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল, AP মোলার মেয়ার্সকের চেয়ার, ওয়ার্ল্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, আমেরিকান বিনিয়োগকারী মিস্টার রে ডালিও, ভিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা প্রমুখ। আপনারা জানেন যে সম্প্রতি তুরস্কে একটি হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা তুরস্কের মহামান্য রাষ্ট্রপতিকে শোক বার্তা প্রেরণ করেছেন। গত 21শে জানুয়ারি 2025 তারিখে তুরস্কের বলু পর্বতমালার কার্তাল কায়া স্কি রিসোর্টের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 76 জনের প্রাণহানির ঘটনায় মাননীয় প্রধান উপদেষ্টা তুরস্কের মহামান্য রাষ্ট্রপতির নিকট 21শে জানুয়ারি 2025 তারিখে একটি শোক বার্তা প্রেরণ করেছেন। প্রেরিত বার্তায় মাননীয় প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাছাড়া এই ঘটনায় আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। এই মর্মান্তিক ঘটনায় অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য তিনি তুরস্ক সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং এই কঠিন সময়ে তুরস্ক সরকার এবং তুরস্কের ভাতৃপ্রতিম জনগণের সাথে আমাদের সৌহার্দ্যের কথা জানিয়েছেন। আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিব আলজেরিয়া ও মিশর সফর করবেন। আগামী 4 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ ও আলজেরিয়া এবং 6 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশ ও মিশরের মধ্যে
দ্বিতীয় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, 2022 সালে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং 2018 সালে ঢাকায় বাংলাদেশ ও মিশরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুটি দেশ মিশর ও আলজেরিয়ার সাথে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নের ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সাথে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় আছে। আলজেরিয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের সাথে ঢাকা চেম্বার অফ কমার্সের দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং আলজেরিয়ার ইনস্টিটিউট অফ ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যেকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আসন্ন সফরে স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সাথে আলজেরিয়া ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণের সুযোগ তৈরি হবে। প্রবাসী বাংলাদেশিদের দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট এবং ই পাসপোর্টের ডেলিভারি প্রদানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিকট দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট ও ই পাসপোর্ট ডেলিভারি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত 3টি দেশের জন্য সম্প্রতি মাননীয় পররাষ্ট্র সচিব বিশেষ নির্দেশনা প্রদান করেছেন এবং এই নির্দেশনার আলোকে এই 3টি দেশে অবস্থিত 5টি মিশন, ইতালিতে রোম দূতাবাস এবং মিলানের কনসুলেট জেনারেল, সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেনারেল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ডেলিভারি প্রদান করছে। 12 জানুয়ারি 2025 তারিখ হতে এই 5টি মিশনের সাথে ওমান মিশন, এই টোটাল 6টি মিশন 1,17,500-র বেশি পাসপোর্টের ডেলিভারি প্রদান করেছে। সাপ্তাহিক ছুটির দিনেও মিশন খোলা রেখে পাসপোর্টের ডেলিভারি প্রদান করা হচ্ছে এবং জনসাধারণের সুবিধার্থে দূরবর্তী শহরে বিশেষ কনসুলেট টিম প্রেরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে যেও পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে মিশনগুলো এই পাসপোর্টগুলোর বেশিরভাগই ডিসেম্বর 2024-এর মধ্যভাগ থেকে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাওয়া শুরু করেছে। পাসপোর্ট পাওয়ার সাথে সাথে বিভিন্ন মাধ্যমে মিশন আবেদনকারীদেরকে অবহিত করে, তবে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে আবেদনকারীগণ তাদের সুবিধাজনক সময়ে পাসপোর্টের ডেলিভারি গ্রহণ করেন। দূরত্ব, কর্মস্থল থেকে ছুটির প্রাপ্যতা, ভ্রমণ ব্যয়, যোগাযোগের জন্য প্রদানকৃত তথ্যের বিভ্রান্তি ইত্যাদি বেশ কিছু কারণ বিবেচনায় আবেদনকারীগণ দেরিতে পাসপোর্টের ডেলিভারি গ্রহণ করেন বা পান বলে আমরা জানতে পেরেছি। তথাপি সবকিছু বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং এর মাধ্যমে তারা উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি। লেবানন থেকে 46 জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে 46 জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে গত 21 জানুয়ারি 2025 তারিখে একটি ফ্লাইটের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত 20টি ফ্লাইটে সর্বমোট 1292 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসনকৃত এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং IOM-এর কর্মকর্তাবৃন্দ। IOM-এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের খোঁজখবর নেন এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে তাদের সাথে কথা বলেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সকল প্রবাসী বাংলাদেশি লেবাননে থাকতে আগ্রহী
তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। মালয়েশিয়া সংক্রান্ত একটা আপডেট আছে। গত 5ই ডিসেম্বর 2024 তারিখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং 31শে মে 2024-এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি উত্থাপন করেন। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ক্রমে মালয়েশিয়ার রেফারেন্সের আওতায় শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন। সে অনুযায়ী একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয় এবং গত 31শে ডিসেম্বর 2024 তারিখে গ্রুপের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। গ্রুপের দ্বিতীয় বৈঠক গত 14ই জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের প্রচেষ্টার অংশ আমরা সময় সময় আপনাদেরকে জানিয়েছি। আবারও জানাতে চাই, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত থাকার কারণে নয়াদিল্লিস্থ বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস হতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়ান দূতাবাস হতে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত বুলগেরীয় দূতাবাস হতে 122 জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়া রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়ার দূতাবাস হতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানে সম্মত হয়েছিল, যদিও কিছুদিন পরে তা আবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি সুরাহা করার জন্য রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান আছে। সম্প্রতি বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চ শিক্ষার্থে গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখ দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। বুলগেরিয়া ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের ব্যাপারে সম্মত হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়াও পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের অধিক্ষেত্রাধীন অন্যান্য দেশসমূহকেও বাংলাদেশি শিক্ষার্থী অন্যান্য ভিসা প্রার্থীদের ভিসা কার্যক্রম সহজীকরণের জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে আরেকটি তথ্য জানাতে চাই, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশকে ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন ইটালি শীর্ষক বৃত্তি প্রোগ্রামের 10ম এডিশনে অন্তর্ভুক্ত করেছে। এই প্রোগ্রামের আওতায় 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা ইতালিতে বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীরা 9 মাসের একটি বৃত্তি পাবে এবং তাদের শিক্ষাক্ষেত্রের সাথে প্রাসঙ্গিক একটি ইতালীয় প্রতিষ্ঠানে 3 মাস ইন্টার্নশিপ করতে পারবে। ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স টেকনোলজিস, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট ও আর্কিটেকচার ডিজাইন এই 3টি ক্ষেত্রে শিক্ষার্থীরা মাস্টার্স ও পোস্ট গ্রাজুয়েট কোর্সে বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এই প্রোগ্রামে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাংলাদেশ ইতালির ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ আরও বাড়বে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে। সৌদি আরব ভ্রমণের জন্য টিকাদানের কিছু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সৌদি আরব সম্প্রতি কয়েক ধরনের ভ্রমণের ক্ষেত্রে টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়, সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা ভিসা বা অন্য যে কোনো ভিসায় উমরা পালনের উদ্দেশ্যে ভ্রমণকারী এবং ভিজিট ভিসায় ভ্রমণকারীদের জন্য কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করা বাধ্যতামূলক। যদি বিগত 3 বছরের মধ্যে এই টিকা গ্রহণ করা হয়ে থাকে তবে পুনরায় টিকা নিতে হবে না। এই নির্দেশনা 10ই ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর হবে। এছাড়া অন্য একটি ক্ষেত্রে সৌদি সরকার সকল এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যে তাদের নিশ্চিত করতে হবে যে সকল যাত্রী পোলিও ভাইরাস সংক্রমিত দেশগুলো থেকে আসছেন বা ট্রানজিট করছেন তারা পোলিও ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এগুলো বেশিরভাগই আফ্রিকার দেশ।
ওরাল পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে সনদপত্র অবশ্যই আগমনের কমপক্ষে 4 সপ্তাহ আগে ইস্যু করা হতে হবে এবং তা 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। আর ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আইপিভির ক্ষেত্রে সনদপত্র অবশ্যই আগমনের কমপক্ষে 4 সপ্তাহ আগে ইস্যু করা হতে হবে এবং তা 12 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। ওই দেশগুলোর মধ্যে দিয়ে ট্রানজিটকারী যাত্রীগণের ট্রানজিট সময় 12 ঘন্টার বেশি না হলে এবং ট্রানজিট এরিয়া ত্যাগ না করলে এই প্রয়োজনীয়তা থেকে তারা অব্যাহতি পাবেন। এছাড়া এসব দেশ থেকে যেসব ট্রানজিট যাত্রী সৌদি আরবে ট্রানজিট করবে তাদের ট্রানজিট সময়সীমা 12 ঘন্টার মধ্যে থাকলে এছাড়া এসব দেশ থেকে যেসব ট্রানজিট যাত্রী সৌদি আরবে ট্রানজিট করবে তাদের ট্রানজিট সময়সীমা 12 ঘন্টার মধ্যে থাকলে এবং ট্রানজিট এরিয়া ত্যাগ না করলেও এই প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে। এছাড়া সকল এয়ারলাইন্সকে এটাও নিশ্চিত করতে হবে যেসব যাত্রী ইয়েলো ফিভার সংক্রমণের ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে সৌদি আরবে আগমন করছেন তারা ইয়েলো ফিভারের টিকা গ্রহণ করেছেন এবং আগমনের কমপক্ষে 10 দিন পূর্বে টিকাদানের সনদপত্র সংগ্রহ করেছেন। ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকাতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো স্থান পেয়েছে। ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রে উপরে একটু আগে যা বলেছি সেই বিধান প্রযোজ্য হবে। লিখিত বক্তব্য এ পর্যন্তই। আমরা কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আমি এখন। একটি প্রশ্ন ছিল রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা এবং ব্যাখ্যা চাওয়া। এই প্রসঙ্গে উত্তরটি আমি এখন দিচ্ছি। সম্প্রতি ইউএনএইচসিআর এর মিয়ানমার কার্যালয় মিয়ানমার ইমার্জেন্সি ওভারভিউ ম্যাপ নামে একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফেব্রুয়ারি 2021-এর পর মিয়ানমার থেকে ভারতে প্রবেশকারী বাস্তুচ্যুত 71,300 জন রোহিঙ্গা জনগণের কথা বলা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য সেখানে ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ও জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক বৃন্দ বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং ইউএনএইচসিআর এর বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধির সাথে এ ব্যাপারে আলোচনা করেন। এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্য উপাত্ত তাদের কাছে না থাকায় সেই বিষয়ে কোনো তথ্য মানচিত্রে দেওয়া হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনাক্রমে ইউএনএইচসিআর সম্প্রতি মানচিত্রটি হালনাগাদ করেছে, যেখানে নিম্নোক্ত 3টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। 1. ফেব্রুয়ারি 2021-এর পর মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2. বাংলাদেশে প্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা সম্পর্কে মানচিত্রে একটি ফুটনোটের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে যে, কোট, "The government of Bangladesh, with support from UNHCR and partners, is undertaking a verification exercise which will capture the number of new arrivals to Bangladesh." Unquote. 3. মানচিত্রে কক্সবাজারে অবস্থিত ক্যাম্পসমূহকে রিফিউজি প্ল্যান্ট সেটেলমেন্ট এর পরিবর্তে রিফিউজি ক্যাম্পস প্রায়র টু 2021 ইন বাংলাদেশ হিসেবে প্রদর্শন করা হয়েছে। আরেকটি প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কি দিল্লি সফরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা গতকাল এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্ন ছিল বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে এ পর্যন্ত কতজনকে ফেরত আনা হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, তাদের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য থাকবে। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। আরেকটি প্রশ্ন ছিল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 4টি ইনস্ট্রুমেন্ট রিভিউ করা হবে, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। এর আগে আমরা জানিয়েছি যে কোনো মন্ত্রণালয় যদি কোনো চুক্তি পর্যালোচনা করতে চায় তবে তারাই প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করবে। এসব ইনস্ট্রুমেন্ট পর্যালোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হলে মন্ত্রণালয় মতামত দিবে। একটি প্রশ্ন এসেছিল দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।
মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পরিকল্পনার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। এই ব্যাপারেও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে আপনাদের উত্তর দিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে একটি লম্বা প্রশ্ন ছিল, এই মুহূর্তে বাংলাদেশে মোট কতজন রোহিঙ্গা সাময়িক আশ্রয় নিয়েছেন, এদের মধ্যে কতজন পুরুষ, মহিলা, শিশু, কতজনের তথ্য নিবন্ধন করা হয়েছে, আশ্রিতদের মধ্যে কতজনের জন্ম রোহিঙ্গা শিবিরে হয়েছে, অনেকগুলো প্রশ্ন। উত্তর দিচ্ছি। বর্তমানে 1.3 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। RRRCর তথ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা 10,05,520 জন, যার মধ্যে 2,04,274টি পরিবার রয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে 52% শিশু, 44% প্রাপ্তবয়স্ক এবং 4% বয়স্ক রয়েছে। আশ্রিতদের মধ্যে 49% পুরুষ এবং 51% মহিলা। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর আনুমানিক 30,000 নতুন শিশু জন্মগ্রহণ করে। আরও প্রশ্ন ছিল যে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে কোন সময় কতজন বাংলাদেশে প্রবেশ করেছে, তারিখ অনুযায়ী জানতে চাওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। 1977-78 সালে 2 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করে, যার মধ্যে 1,90,000 মিয়ানমারে ফিরে যায়। 1991 সালে 2,50,877 জন অনুপ্রবেশ করে, যার মধ্যে 2,36,599 জন মিয়ানমারে ফিরে যায়। পরবর্তীতে 2012 থেকে 16 সময়কালে প্রায় 87,000 এবং 2017 সালে 8,50,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাছাড়া 2024 সালে নতুন করে আনুমানিক 64,718 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যাদের বায়োমেট্রিক পরিচিতি বর্তমানে সংগ্রহ করা হচ্ছে। এর ভিত্তিতে পরবর্তীতে একটি সঠিক সংখ্যা জানা সম্ভব হবে। আরেকটি প্রশ্ন ছিল, দেশে কতজন সরকারি কর্মকর্তা কর্মচারীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। দেশে সরকারি কর্মচারীদের সামগ্রিক তথ্য পরিসংখ্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে থাকে, সুতরাং এই বিষয়ে তথ্য পেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করা যেতে পারে। আমার মনে হয় যতগুলো প্রশ্ন ছিল আমরা সবগুলোরই উত্তর দিতে পেরেছি। আচ্ছা, আমার কোনো প্রশ্ন নাই, আমি জাস্ট একটা জানতে চাচ্ছি যে আপনাদের কাছে যে 3-4 দিন আগে থেকে প্রশ্ন দেওয়া হয় ব্রিফিং এর জন্য, সেই ব্রিফিং এ এসে যদি আপনি রেফার করেন অন্য মন্ত্রণালয়ে, এটা তো ঠিক না। কারণ আপনার সাথে ইন্টারাকশন অন্য লাইন মিনিস্ট্রির আমাদের থেকে অনেক বেশি। এখানে যে আপনি হোম মিনিস্ট্রি রেফার করলেন বা অন্য একটা মিনিস্ট্রি রেফার করলেন, আমাদের রিকোয়েস্ট হচ্ছে এরপর থেকে আপনারা দয়া করে নিজের তথ্যটা সংগ্রহ করে আমাকে জানাবেন বা আমাদের জানাবেন। তাছাড়া তো ব্রিফিং এর কোনো মানে নেই, তাই না? এটা তো আপনি নিজে, কারণ আপনি হোম মিনিস্ট্রিতে আপনি বলবেন যে ইনফরমেশন জানতে যেতে আপনারা আমাদেরকে দিন। তাহলে তো আমরা হোম মিনিস্ট্রিতে 4-5 দিনের মধ্যে আপনি তখন বলতেন, যখন আমরা প্রশ্ন দেই যে না এটা তো দেওয়া যাবে না, এটা আপনি অমুক মিনিস্ট্রিতে যোগাযোগ করেন, তাহলে এই সময়টা নষ্ট হয়। আমি ক্লিয়ার? থ্যাংক ইউ। আপনার অবজারভেশন সম্পর্কে আমি সম্পূর্ণ একমত, কিন্তু এটার সাথে আপনার এই জিনিসটাও মনে রাখতে হবে যে আমরা যখন বাকিদের সাথে কাজ করি তখন সম্পূর্ণ বিষয় আমাদের ইচ্ছাধীন থাকে না, তাদের ইচ্ছাটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তারা আমাদেরকে তথ্য দিচ্ছে কিনা সেই বিষয়টাও এখানে ফ্যাক্টর হিসেবে আসবে। আপনি আমাকে ব্লেম করতে পারেন যে আমি প্রশ্ন নিয়েছি এবং আমি এই সময়টা নিচ্ছি উত্তর দেওয়ার জন্য, কিন্তু ধরেন আমি আপনার কাছে একটা উত্তর চেয়েছি, আপনি যদি এই উত্তর আমাকে না দেন তাহলে আপনি ডিসপ্রপোর্শনেটলি আমাকে ব্লেম করছেন। আই এম গোয়িং টু টেক দিস ব্লেম, কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ডিসপ্রপোর্শনেটলি এবং আনজাস্টিফাইডলি ব্লেম করা হচ্ছে। নেক্সট প্রশ্ন। না ঠিক আছে, এই ব্যাখ্যা আপনিও জানেন আমিও জানি। যখন আমরা অন্য মন্ত্রণালয়ের কাছে একটা তথ্য চাইব, এই তথ্যগুলা পেতে সময় লাগে, আপনারা বিভিন্ন সময়ও দেখেছেন। সুতরাং এটা নিয়ে আপনি আমাকে বকা দিতে পারেন, আপনি আমাকে দোষ দিতে পারেন, আমি অবশ্যই এই দোষটা মাথায় পেতে নিব, কিন্তু সেটার সাথে আপনার যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাও আপনার জানা থাকতে হবে এবং একটা তথ্য পাওয়ার জন্য আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে। আপনি যদি মনে করেন যে 2 দিন বা 3 দিন একটা তথ্য পাওয়ার জন্য পর্যাপ্ত সময়, এটা আপনার চিন্তা ভাবনা। হতে পারে যে ব্যুরোক্রেসি এভাবে চিন্তা ভাবনা করে না, তাদের আরো সময় বেশি লাগে। ঠিক আছে, এর পরবর্তীতে যদি আমরা না পাই তাহলে আমি বলে দেবো, যেমন এই যে
মিশো এখানে হাত তুলছে, মিশোকে আমি বলেছি, আমি মিশোকে বলেছি যে তুলেন না, কারণ মিশো যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন আমরা অন্য এক মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছি। এখন তারা যদি উত্তর না দেয় এবং মিশু যদি আমাকে আবার এই প্রশ্নটা করে, তাহলে আবারও আমি মাথা পেতে এই দোষটা নিব। সবচেয়ে ভালো কি রহিত ভাই, মানে নিজে ক্লিন থাকা, আমি সেটাই চেষ্টা করছি। সেই জন্য হলো আপনাকে যে সহযোগিতা করেনি সরাসরি বলেই হয়েছে যে আমরা এখান থেকে সহযোগিতা পাইনি। আচ্ছা, আমি যেই প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হলো আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবল কিনা, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্ত কিনা বা ইনভলভ কিনা। আর ব্যাঙ্গালোরে বাংলাদেশি এক নারী ধর্ষণ হয়েছে, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ খবর নিচ্ছে কিনা বা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। আরেকটি যেটি প্রশ্ন সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনি দ্বৈত নাগরিকত্ব প্রমাণ পাওয়া গেছে দুদক থেকে। আমরা জানি যে WHO তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তাকে সিলেক্ট করা হয়েছিল, তখন কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি জানতো না যে তিনি দ্বৈত নাগরিকত্ব বা কানাডার পাসপোর্ট হোল্ডার? দ্বৈত নাগরিকত্বের বিষয়ে রফিক ভাই, আমি জানতে চাচ্ছি যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেহেতু আমরা জানি যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সময় সাইমা ওয়াজেদ পুতুল যেই পদে এখন আছেন সেই পদে যাওয়ার জন্য সরকারিভাবে এক ধরনের চেষ্টা ছিল। তো দ্বৈত নাগরিকত্ব এখনো আমাদের এখানে যারা কাজ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরও অনেকের দ্বৈত নাগরিকত্ব আছে, তাহলে সেই ইস্যুটা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখবে? রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই, এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। ব্যাঙ্গালোরে যে ঘটনার কথা বলেছেন, আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে যে ঘটনা কি, তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেলে আমরা এটা জানাতে পারবো, কিন্তু আমাদের মিশনকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন, এটা সেই সময়ে যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে, এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং প্রিম্যাচিওর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। লেট ইট কাম ফার্স্ট। পাইনি। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আরেকটা আপনি যেটা বললেন, প্রশ্ন বললেন, আমরা সবাই জানি যে দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কোনো কর্মে নিযুক্ত হওয়া যায় না, এটা সাধারণ একটা প্রক্রিয়া। এর ব্যত্যয়গুলা কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখবে। আচ্ছা, আমার জানা নেই, কিন্তু চেক করতে হবে। না, গতকাল কুলাউড়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, ইন্ডিয়ার নাগরিকরা। তো এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ কি, তারা আসলে কি করবে? আমরা এই বিষয়টা খোঁজ নিচ্ছি। আমরা যতটুকু দেখেছি যে এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো, কিন্তু যেহেতু এখানে সীমানা লঙ্ঘনের একটা ঘটনা ঘটেছে এবং বিজেপি এখানে বিএসএফ এর সাথে আলোচনা করারও চেষ্টা করেছে। আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, কিন্তু আমাদের সংশ্লিষ্ট উইং এটা নিয়ে খোঁজ খবর নিচ্ছে। এই দিক থেকে রোহিঙ্গা ইস্যুতে একটা প্রশ্ন ছিল, এই দিকে আমি মুস্তাফিজ নিবেদিত। রোহিঙ্গা রিপার্টিশনের বিষয়ে আমরা যে দুটো উদ্যোগের কথা জানি, একটা হচ্ছে বাইলেটারাল যে মুভটা আছে এবং ট্রাইপারটাইট যে চায়না সহ, এই দুটো মুভ এখন কোন অবস্থায় আছে? স্টল হয়ে আছে নাকি কোনো প্রোগ্রেস বা আমাদের সাথে শেয়ার করার মতো কোনো তথ্য আছে? থ্যাংক ইউ। বাইলেটারাল মেকানিজম বলতে আপনি বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের কথা বলেছেন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের লাস্ট মিটিং অনেকদিন আগে হয়েছে, এরপরে এটা এখন আর হয়নি। তার মানে এই না যে
উদ্যোগ থেমে গেছে, দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে। ট্রাইপার্টাইট যে ইনিশিয়েটিভের কথা বলেছেন, আমি যতটুকু জানি যে এই উদ্যোগও চলমান আছে, কোনোটাই থেমে যায়নি। স্যার, আমার হচ্ছে কি আপনার যে ব্রিফিং এর ভিতর থেকে আসলে মূলত প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এই যে লেবানন থেকে যারা ফেরত আসছেন, তো সরকার সম্পূর্ণ নিজ খরচে তাদেরকে ফেরত নিয়ে আসছে, তো জনপ্রতি কত খরচ হয়েছে বা আসলে কি পরিমাণ খরচ হয়েছে এটা যদি একটু বলতেন আর কি। আর পাশাপাশি সৌদির ভ্যাকসিন নিয়ে যাওয়ার যে বিষয়টি, এটা আমরা বিভিন্ন যেই সব হাসপাতালকে হচ্ছে গিয়ে ভ্যাকসিনের জন্য ডেজিগনেটেড করা হয়েছে, সেইখানে গিয়ে আমরা দেখেছি যে ভ্যাকসিন দিচ্ছে না বা পাচ্ছে না যাত্রীরা। তো এই ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, এইটা কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে কিনা বা এটাকে সলভ করার জন্য আসলে কোনো উদ্যোগ নিয়েছে? আর পাশাপাশি যদি একটু বলি যে মানে অ্যাডভাইজারের চায়না ভিজিট নিয়ে আজকে আপনার ব্রিফিং এ যদি ওই যেমন প্রধান উপদেষ্টা নিয়ে আছে, পররাষ্ট্র উপদেষ্টা চায়না ভিজিটে আসলে কি কি হলো এটা যদি একটু থাকতো ভালো হইতো। আচ্ছা, শেষটা দিয়ে শুরু করি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরের আগে এবং পরে দুইটা সময় ব্রিফিং করেছেন। এই দুইটা সময়ের ব্রিফিংয়ের বাইরে আর কোনো কিছু থাকার সুযোগ আছে বলে আমার মনে হয় না। সুতরাং এই ব্রিফিংয়ে এইটা দিয়ে আপনাদেরকে মানে বোর করার আমি কোনো যুক্তি দেখি না। একই বিষয়ে শেষ করব? আরও দুইটা প্রশ্ন ছিল, মিশর দুইটা প্রশ্ন ছিল। লেবাননের ক্ষেত্রে জনপ্রতি কত খরচ হয়েছে এটা আমার জানা নাই, আপনি চাইলে আমি খোঁজ করে দেখতে পারি। ভ্যাকসিন ইস্যুতে সমস্যা কিছুটা আছে, প্রতীয়মান হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট উইংকে আমরা এই বিষয়টা জানাবো যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। থ্যাংক ইউ। হ্যাঁ, মহাপরিচালক মহোদয়, আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতের সঙ্গে 8 আগস্ট সরকার গঠনের পর থেকে সম্পর্কের যে টানাপোড়েন, ধারণা করা হচ্ছিল যে বিক্রম মিস্ত্রির সফরে সেটা খানিকটা স্বাভাবিক বা ওয়ার্কিং রিলেশনটা হবে, কিন্তু তারপরে বিভিন্ন সীমান্ত উত্তেজনা, এমনকি সীমান্তে সরাসরি সংঘর্ষের মতো ঘটনা আমরা দেখলাম। কিন্তু মাত্র 2 দিন আগে ভারতের প্রজাতন্ত্র দিবসে আমাদের সরকারের একাধিক উপদেষ্টার প্রথম আমরা দেখলাম যে কোনো একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে যাওয়া। ফলে এই মুহূর্তে কি ভারতের সঙ্গে সম্পর্কের যে বরফটা কি খানিকটা গলতে শুরু করেছে কিনা, বিশেষ করে এই সাম্প্রতিক ঘটনাক্রমে ধারাবাহিকতা? আপনি ইতিমধ্যে বলেছেন বেশ কয়েকটি দেশের রোমানিয়া, বুলগেরিয়া, যে সব জায়গায় আমাদের স্টুডেন্টরা পড়তে যায়, এই সমস্যাটা সেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত চলছে এবং আপনারা যে সমাধান দিচ্ছেন সেটা আসলে বাস্তবসম্মত সমাধান না। দিল্লি গিয়ে একজন স্টুডেন্টের যেই সহজে যেভাবে সে কম খরচে একটা ভিসা আনতে পারে, তার পক্ষে তৃতীয় কোনো দেশে, এবং সেই দেশেরও আবার ভিসা সহজ না, ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম, প্লেন ফেয়ার সবকিছু মিলে। তো এই বিষয়টা মানে এইভাবে যদি থাকে, এবং কালকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন চিকিৎসা ক্ষেত্রে চীনকে ভাবা হচ্ছে দ্বিতীয় ডেস্টিনেশন, এই সব মিলে মিশু যে প্রশ্ন করলো, বরফ গলছে নাকি বরফ জমাট পাচ্ছে? মিশু ভাই যেটা বললেন, দুইটা জিনিসকে আপনি এক জায়গায় দেখার চেষ্টা করলেন। একটা হলো সীমান্ত সমস্যা, আর একটা হলো ওভারঅল সম্পর্কের বরফ গলা। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও ঘটছে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। বাকি যেটা বললেন প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হওয়া সংক্রান্ত, আপনারা সবসময় দেখে আসছেন যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক আশা করে এবং প্রত্যাশা করে, এবং এখানে উপস্থিতি এটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না।
যে কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বলেন বা জাতীয় দিবস বলেন, সেইখানে সবসময় একজন প্রধান অতিথি থাকে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি থাকে। এটা স্বাভাবিক একটা ঘটনা। সেই ঘটনার ধারাবাহিকতায় এইখানেও আপনারা প্রধান অতিথিকে উপস্থিত থাকতে দেখেছেন এবং সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন। তো আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়। উর্মি আপা যেটা বললেন, কিছুটা উত্তর পেয়েছেন। আমি সেই অংশটা সাপ্লিমেন্ট করছি যে এটা ঠিক, আমরা যে অল্টারনেটিভগুলো বের করার চেষ্টা করছি সেটা সবসময় কনভেনিয়েন্ট না, কিন্তু অল্টারনেটিভ বের করাটাও তো জরুরি। যখন একটা জিনিস একজনের জন্য কাজ করছে না, তখন তাকে আরেকটা সমাধান দেয়া বা আরেকটা সমাধানের রাস্তা খুলে দেওয়াটা জরুরি। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই কাজটা করার চেষ্টা করছে এবং যতগুলো এভিনিউ ওপেন করা সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে সেই জিনিসগুলা ওপেন করার, যতক্ষণ পর্যন্ত বিষয়টা আরো সহজ না হচ্ছে। এটার সহজ একটা উত্তর আছে। উত্তরটা হলো, আপনি আমাদের এখানকার খরচের কথাটা চিন্তা করছেন, আমার দেশের নাগরিকদের খরচের কথাটা চিন্তা করছেন, কিন্তু যে দেশকে আমরা অনুরোধ করছি তারাও যখন বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে তারাও নিজেদের খরচের কথাটাও বিবেচনায় রাখে। ধরেন আমি ইউরোপের কোনো একটা দেশের কনসুলার সার্ভিস এখানে নিয়ে আসার জন্য ব্যবস্থা করব, সেটার অনেকগুলো উপায় থাকতে পারে। একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হতে পারে যে একটা কনসুলার টিম আসবে, কনসুলার টিম এসে কাজ করে দিয়ে যাবে। আবার একটা পার্মানেন্ট মেকানিজমও হতে পারে যে এখানে একটা কনসুলেট ওপেন করবে। দুইটা বিষয়ই কিন্তু আপনার মানে বড় ধরনের আর্থিক সংশ্লেষ আছে। শুধু আর্থিক সংশ্লেষ না, এখানে মানব সম্পদেরও একটা ইস্যু থেকে যায়। আমরা যেমন বিভিন্ন জায়গায় চট করে কোনো কিছু মানে ইচ্ছা হলেও করতে পারি না, আমাদের বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা অন্যান্য দেশগুলোরও থাকতে পারে, এটাও বিবেচনায় রাখতে হবে। সুতরাং আমার জন্য সবচাইতে ভালো যে পদ্ধতি বা উপায়, সেটা অন্যের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বা উপায় নাও হতে পারে, এটা মাথায় রাখাটা জরুরি। এটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সিদ্ধান্ত নেবে, তারা আলোচনা করে তারপরে জানাবে। প্রাথমিকভাবে প্রথম যে তালিকা, সেই তালিকাটা তারা আমাদের কাছে দিয়েছে। এখন কীভাবে হবে এটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ যেটা আছে তারা আলোচনা করবে। ডিজি মহোদয়, আমার একটা প্রশ্ন ছিল ছোট, যে সম্প্রতি এইদিকে সেটা হলো যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে পলিসি নিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমরাও অবধারিতভাবে কিছু কিছু ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে। তার মধ্য দিয়ে গত পরশুদিন যেই ইউএসএইড বাংলাদেশের যে চিঠি গতকালকে আমরা দেখেছি, আজকে রিপোর্ট আছে আমাদের পক্ষ থেকে, যদিও বলা হয়েছে যে রোহিঙ্গাদের খাবারের ব্যাপারে কোনো মানে এটা কাট হবে না, কিন্তু অন্যান্য যেসব সার্ভিস আছে রোহিঙ্গাদের সেখানে কোনো কাট হবে কিনা, এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট তো অনেক ক্ষেত্রে তো আছে, সেখানে হেলথ সেক্টরে একটা বড় অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে প্রায় $200 মিলিয়ন, আমি যতটুকু শুনেছি $200 মিলিয়ন প্রজেক্ট আছে, 100-র বেশি। তার মধ্যে মোর দ্যান 40% রোহিঙ্গা স্পেসিফিক না, রোহিঙ্গা স্পেসিফিক না, রোহিঙ্গাটা তো মানে বলে ফেলেছি, ওইটার বাদে আর কি আমাদের দেশের জন্য, যে মোর দ্যান 40% অফ দ্য $200 মিলিয়ন প্রজেক্ট আর হেলথ রিলেটেড। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা নতুন ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কিভাবে এঙ্গেজ করছি সেটা এক নাম্বার। আর একই সাথে ইমিগ্রেশন যে পলিসি, সেখানে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 1 মিলিয়ন বাংলাদেশি থাকে, তার একটা অংশ হয়তো আনডকুমেন্টেড আছে, এটা একটা ধারণা করা হচ্ছে। তো সেটার ইম্প্যাক্ট পড়া শুরু করেছে কিনা আমাদের ক্ষেত্রে, এই দুটো। থ্যাংক ইউ। দুইটারই উত্তর হচ্ছে ইম্প্যাক্ট পড়ছে কিনা এটা বোঝার জন্য ইটস ভেরি আর্লি।
ইউএসএইডের যে বিষয়টা বললেন সেটা তো বিশ্বজনীন। বাংলা ইউএসএইডের যে বিষয়টা আপনি উল্লেখ করলেন সেটা ট্রাম্প নীতির বিশ্বজনীন প্রভাব পড়বে। বাংলাদেশের জন্য এটার আলাদা কী প্রভাব পড়বে সেটা এখনই আমরা বলতে পারছি না, ইট ইজ টু আর্লি টু সে। আর আপনি যেটা বললেন 1 মিলিয়ন বাংলাদেশে আনডকুমেন্টেড, বাংলাদেশ সবসময় নিরাপদ এবং রেগুলার ইমিগ্রেশন বা মাইগ্রেশন এটা সমর্থন করে। আমি আশা করি যে এর মাঝখান থেকে হয়তো একটা ভালো সমাধান বের হয়ে আসবে, কিন্তু এখনই এটা সম্পর্কে মন্তব্য না করাটা ভালো। স্যার আপনাকে আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে ওই আমরা সম্প্রতি গণমাধ্যমে দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে। তো আমাদের মিশন এখন পর্যন্ত আপনাদের কিছু জানিয়েছে কিনা, আসলে কি বিষয় কি নিয়ে তারা আলোচনা করলো, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন চীনে গেলেন তখন ভারত নিয়ে আসলে কথা বলেছেন কিনা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। মার্কিন ভারত আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ, আপনি এবং আমি পাবলিক ডোমেইনে যতটুকু দেখেছেন এর বাইরে আমরা কেউই কোনো কিছু জানি না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমরা যা শুনেছি এতটুকু পর্যন্ত, এবং ওনাদের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তার অবস্থান করার কোনো সুযোগ ছিল না। সুতরাং মিশন এই ব্যাপারে যা বলা হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ে এর বাইরে কোনো কিছু জানে বলে আমার কাছে মনে হয় না। আর মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে ভারত নিয়ে কথা হয়েছে কিনা এটা গতকালকে স্যারকে জিজ্ঞেস করলেই আপনারা পারতেন। প্রেস রিলিজে অনেক তথ্য আছে, আপনারা অনেক প্রশ্ন করেছেন, কোনোখানে এই বিষয়টা উঠে আসেনি। আরও আছে দুর্নীতির বিষয়ে শুধু একটা চিঠি দেওয়ার কথা ছিল ফরেন মিনিস্টার, সেটা পেয়েছে কিনা এবং এটা ওয়ার্ড হেডওয়ার্ডার চিঠি দিয়েছে? উত্তর দিয়েছি, আমরা চিঠি পাইনি এখন। আপনাদের সবাইকে ধন্যবাদ।